সবাইকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার ও আদাব। আজকে আমরা একটা সেনসিটিভ টপিক নিয়ে কথা বলবো, যেটা নিয়ে হয়তো বা বেশি বেশি মানুষের কথা বলা উচিত, এবং এটা আমরা যদি সবাই মিলে কথা বলে অবশ্যই কিছু না কিছু তো একটা ফল পাবোই। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার নাজেহাল অবস্থা নিয়ে। ঠিক আছে, তো আমরা যদি দেখি বর্তমান যে ক্লাস 1 থেকে ক্লাস 9 বা 10 পর্যন্ত যে নতুন কারিকুলাম বলা হয়েছে, এই নতুন কারিকুলাম আসলে আমাদের জন্য কতটুকু ইফেক্টিভ বা এটার ভবিষ্যৎ কি, এবং এটা যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ফিউচার প্রজন্মের কি প্রবলেম হতে পারে। তো আমরা এখানে আমি কতগুলো টপিক নিয়ে কথা বলবো। প্রথম যে টপিকটা হচ্ছে যে নতুন কারিকুলামের বই কি আসলে খুব খারাপ। তো আমরা যদি দেখি বর্তমান যে নতুন কারিকুলামের বই আছে, আমি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলবো এই বইগুলো অনেক ভালো, অনেক কিছু দেওয়া আছে যেটা একটা বাচ্চা ছোটবেলা থেকে অনেক বেশি কিছু শিখতে পারবে, যেটা আসলে খুব দরকার। আমাদের যে বইগুলো নর্মালি হয় সেগুলাতে কি অত বেশি ভালো জিনিস দেওয়া থাকে না, আজাইরা জিনিস দিয়ে ভরে দেওয়া থাকে, বাট এই বইগুলোতে খুব ভালো ভালো টপিক দেওয়া আছে। তবে প্রবলেম এখানেও হচ্ছে কি যে এই যে টপিক গুলো আছে তাদের আসলে বয়স অনুযায়ী তাদের মতো ক্যাপচার করার মতো এবিলিটি আছে কিনা, সেটা আমার একটা প্রশ্ন থাকে যায়। আমি বলবো যে হ্যাঁ, বই ভালো, বাট এই বইকে অ্যাবজর্ব করার জন্য এখনকার স্টুডেন্টদের ওই পরিমাণ বয়সটা হয় নাই। তাদের হয়তো আর একটু বেশি বয়স অবস্থায় যদি আমরা এটা পড়াইতে পারতাম বা আরো ছোট থেকে যদি আমরা এটা কালচার করতে পারতাম তাহলে হয়তো তাদের জন্য ইফেক্টিভ। তবে হ্যাঁ, যারা এখন 6-এ পড়তেছে তারা কিন্তু 9-এ এসে একটা বেনিফিট পাবে, বাট যারা গতবার 9 থেকে 8 থেকে জাস্ট 9-এ উঠছে তারা কিন্তু একটা খুব ডিসঅ্যাডভান্টেজ অবস্থায় আছে এবং তাদের ডিজাস্টার অবস্থায় আছে। তাদের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাবজর্ব করা, এই পড়াগুলোকে শোষণ করাটা খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা বলবো যে আমার প্রেক্ষাপটে বইগুলো খুব বেশি খারাপ না, অবশ্যই বলবো বই ভালো। যদি এই বইটা একটা স্টুডেন্ট খুব ভালোভাবে বুঝে পড়ে, তার আশা রাখি যে তার জন্য ইন্টারমিডিয়েট অনেক ইজি হয়ে আসবে। দেন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি পরীক্ষা সিস্টেম কেমন হওয়া উচিত। তো এখনো পরীক্ষা সিস্টেমটা এখনো শিওর না, তবে যেটুকু গুঞ্জন শোনা যাচ্ছে যেখানে 65 থাকবে রিটেন, আর আমাদের হচ্ছে কি থাকবে 35 থাকবে টিচারদের হাতে। আর এই রিটেন এক্সাম হবে 5 ঘন্টার, যেখানে আমাদের কি বলা হয় দলগত কাজগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হবে। আসলে এটা একটা হাস্যকর ব্যাপার। দলগত কাজের উপরে যদি পরীক্ষা হয় তাহলে আসলে স্কুল না হইলে আমাদের হচ্ছে কি কর্মশালা খোলা উচিত, যেখানে তাদের ব্যবহার আচার দেখে দেন আমরা ওই কর্মশালা অনুযায়ী তাদেরকে একটা মান বন্টন দিব। ঠিক আছে, আপনার যদি এরকম করাই উচিত থাকে তাহলে আমি বলবো যে 10 বছর পর্যন্ত কোনো স্টুডেন্টকে পড়ানোর দরকার নাই। আপনারা জাপানের মতো করেন, 10 বছর পর্যন্ত তারা স্কুলে যাবে, যা শুধুমাত্র মানবিক গুণাবলী গুলা শিখবে। একটা রাস্তায় পার হইতে কি কি করা লাগবে, রাস্তার পাশে একজন পড়ে থাকলে তাকে কিভাবে ব্যবহার করবে, তাকে কিভাবে ট্রিট করা লাগবে, এগুলো শিখান। বাট এটা একটা পুরাইটাই এই এখন এসে আপনারা দলগত পরীক্ষার উপর ডিপেন্ড করে আপনারা মার্ক দিবেন, এটা আসলে একটা হাস্যকর ব্যাপার, তার সাথে সাথে একটা লজ্জাকর ব্যাপারও। ঠিক আছে, এখন যদি আমি বলি যে 65 রিটেন, দেন হচ্ছে 35 টিচারদের হাতে, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি আমাদের দেশের মানুষের নীতি ঠিক নাই। আমাদের যে স্যারেরা আছে তারা টাকার পিছনে বেশি ছুটেন, তারা যে টাকাকে বেশি প্রাধান্য দেন, স্টুডেন্ট কতটুকু শিখলো তাদের প্রতি সেটার প্রতি গুরুত্ব খুব কম। তবে আমি সবার কথা বলতেছি না, কিছু মানুষের কথা বলতেছি, তবে কিছু মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই পড়ে যায়। তো এই স্যারেরা একটা বিশেষ, আমরা যদি দেখি বিশেষ একটা প্রবণতা দেখা যায় আমাদের স্যারদের মধ্যে। প্রাইভেট, যদি তুমি আমার কাছে ঠিক মতো প্রাইভেট না পড়াও, আমি তোমাকে ক্লাসে দাঁড় করে রাখবো এবং তোমার পরীক্ষায় আমি এই মার্কটা দিব না। তাহলে দেখা যায় কি অনেক স্টুডেন্ট আছে যাদের টিচারদের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণে বা তার কাছে না পড়ার কারণে দেখা যাবে কি তার রেজাল্টটা অনেকটা কমে আসতেছে। তারপরে যেটা দেখলাম যে আমাদের যে পরীক্ষার সিস্টেম, যে 80 থেকে 100 পাইলে পাবে হচ্ছে অনন্য, 70 থেকে 80 পাইলে যে অগ্রগামী, এই যে জিনিসগুলো আছে আসলে এটা জিনিসটা একটা হাস্যকর ব্যাপার। আমি যখন একটা বাইরের দেশে গিয়ে বলবো যে আমি এসএসসি তে অনন্য রেজাল্ট করেছি, আমি এসএসসি তে অগ্রগামী রেজাল্ট করেছি, এটা আসলে শুনতেও একটা কিরকম জানি লাগে। তো যাই হোক, এটা নিয়ে কিছু বলার নাই। আমাদের এই জায়গাটা চেঞ্জ করা দরকার, যেটা আগে ছিল সেটা আপনারা সিজিপিএ করেন, সমস্যা নাই, নো প্রবলেম, বাট জিপিএটা রাখেন যেন জিপিএটা বলতে পারি যে আমি এত প্লাস জিপিএ গোল্ডেন প্লাস বা প্লাস বা 4 এরকম পাইছি, এটা বলতে পারি। আমি আরেকজনকে গিয়ে বলবো যে আমি অগ্রগামী রেজাল্ট করেছি, আমি হচ্ছে অনন্য রেজাল্ট করেছি, শুনতেও খারাপ, আবার মানুষের কাছে আমরা হাসির পাত্র হতে চাই না। আমি মনে করি এই জিনিসগুলোকে থেকে বের হয়ে আসা উচিত। দেন আমরা যে জিনিসটা বলবো যে এই পড়ালেখার মূল্যমান কি হবে,
আমি যদি বলি বই পড়াটা যতটা ইফেক্টিভ, আমাদের পরীক্ষার সিস্টেমটা ততটা কিন্তু ইফেক্টিভ না। আমাদের বই ভালো, বাট সিস্টেম আর এর মূল্যমান ভবিষ্যতে আমরা কোথাও গিয়ে দাম পাবো না। আজকে যারা 2024-এর আগে যারা এসএসসি তে পড়ছে, তারাও কিন্তু এই 2025-এ যারা মানে এসএসসি দিবে, তারা কিন্তু 2026-এ যারা এসএসসি দিবে তাদের দেখে নাক ছিটকাবে, তোরা কি বই পড়ছস, এরকম একটা নাক ছিটকাবে। সুতরাং এর মূল্যমান আসলে কিছুই নাই। তবে হ্যাঁ, আমরা যদি এই জিনিসটাকে ইফেক্টিভ ভাবে হাতে নাতে শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থা করতে পারতাম, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে মূল্যমান পেতাম। যেমন ধরেন আমি এই 3 নাম্বার পয়েন্ট এবং আমাদের 5 নাম্বার পয়েন্ট, যে বিশ্ব দরবারে আমাদের পড়ালেখার চাহিদা কি রূপ, কি আদৌ থাকবে কি থাকবে না, এই দুইটা মিলাই যদি একটা কথা বলি, যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন চীন এবং ভারত, এই দুই দেশে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেক পরিবারে একজন ইঞ্জিনিয়ার আছে অথবা একজন ডাক্তার আছে। এরকম ডাক্তার না থাকলেও ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। এখন আমরা সবাই জানি যে আমাদের সামনের যে পৃথিবী, সেটা তো তথ্য ও প্রযুক্তি নির্ভর পৃথিবী হবে। এই তথ্য ও প্রযুক্তি নির্ভর পৃথিবীতে সবকিছুকেই কন্ট্রোল করতেছে যে বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট গুলা, যেমন ধরেন মাইক্রোসফট, অ্যাপল, এরকম বড় বড়, টুইটার, আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলা কিন্তু পৃথিবীটাকে লিড করতেছে, সবকিছুই তাদের হাতে। যদি আমরা দেখি যে এই যে টেক জায়ান্ট গুলো আছে, এই টেক জায়ান্টের প্রায় 60% কর্মচারী হচ্ছে ইন্ডিয়ান। এতে দুইটা লাভ। একটা লাভ হচ্ছে কি, আমরা কি করতে পারতেছি যে আমাদের দেশের লোকজন যখন ওদের দেশে আছে, তারা টেক সাপোর্টটা প্রশিক্ষণ নিতে পারতেছে। ইন ফিউচারে তারা যখন অনেক চাকরি শেষ হয়ে যাবে, তারা কিন্তু নিজের দেশে ব্যাগ আসে, নিজেই একটা কোম্পানি খুলতে পারবে, যেই কোম্পানির বদৌলতে আমরা নিজের দেশে বসে আরো কিছু মানুষকে শেখায়া আমরা ওদের কাজটা এখান থেকেই করে ফেলতে পারবো। এতে আমাদের বৈদেশিক মুদ্রার অর্জনটাও বাড়লো এবং তাদের কাছে আমাদের কি হলো, দামটাও বাড়লো। এখন আমি একটা জিনিস বলি, আমাদের দেশে কিছু মানুষ আছে যেটা ইংলিশ স্পিকিং বা আইএলস তাকে এত পরিমাণ গুরুত্ব দেয়, এই লোকেরা দেখা যায় যে আইইএল, এই আইএলস করে যখন বাইরের দেশে যায়, যারা বিশেষ করে এইচএসসি পাস করার পরে যায়, আসলে তারা বাইরের দেশে গিয়ে কি করে আমাদের একটু বলেন, যারা আছে তারাও বলতে পারবে। তারা গিয়ে সর্বোচ্চ যদি বলে যে আমি পড়ালেখার জন্য যাচ্ছি, আসলে কি তারা পড়ালেখা করার জন্য যায় না, গিয়ে কি করবে, রেস্টুরেন্টে কাজ করবে, ড্রাইভিং করবে, পিৎজা ডেলিভারি বয় হবে, ঠিক আছে, এবং পারলে কুত্তার গুয়ো পরিষ্কার করবে, ঠিক আছে, এরকম কাজ করবে। কিন্তু আসলে সে কি পড়ালেখার জন্য, উদ্দেশ্য ছিল পড়ালেখা, কিন্তু গিয়ে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে দেখেন ওদের দেশের আর আমাদের দেশের পার্থক্য এখানেই। আমরা অন্যের দেশে গিয়ে যাই কর্মচারী হিসেবে, আমরা সৌদি আরবে যাবো হচ্ছে কর্মী ওয়ার্কার হিসেবে, আমরা মালয়েশিয়াতে যাবো হচ্ছে কি পাম গাছের ইয়া কাটার জন্য, কিন্তু আসলে আমরা কেউ শিক্ষা অর্জন বা আমাদের দেশের লাভ হবে এমন কিছু করার জন্য কেউ যাই না। আর আমাদের দেশে এই আইএলস কে মনে করেন যে এত পরিমাণ গুরুত্ব দেওয়া, আরে ভাই তুমি একটা শুধুমাত্র ভাষা শিখতেছো, একটা ভাষা শেখার পরে এত গর্ব করার কিছুই নাই। তুমি যদি গর্ব, হ্যাঁ ওই দেশে গিয়ে চাকরি পায়ে তুমি আমাদের দেশের জন্য অনেক বড় কিছু করতে পারো, দেন এটা তোমার গর্বের বিষয়। যেমন ধরেন বুয়েটের একটা স্টুডেন্ট বাইরে গেলে সে কি গিয়ে গু পরিষ্কার করবে নাকি রেস্টুরেন্টে কাজ করে? সে অবশ্যই সেখানে গিয়ে পড়ালেখা করবে, পিএইচডি টিএইচডি করে দেখা যাচ্ছে ওই কলেজে, ওইখানে তাকে কোনো কলেজে সে টিচার হিসেবে যোগদান করে। সুতরাং আমরা এটাকে গুরুত্ব না দিয়ে আমরা বুয়েটে কিভাবে চান্স পাবো, ইঞ্জিনিয়ার হবো কিভাবে, সেই দিকটাতে আমাদের লক্ষ্য করা উচিত। যেটা আমাদের এই পড়ালেখা যদি চলতে থাকে, আসলে আমরা এখন কি শিখাচ্ছি, তাদেরকে ডিমবাজি করা শিখে। ভাই তুমি রেস্টুরেন্টে কাজ করা শেখানোর জন্য স্টুডেন্টদের কলেজ স্কুলে ভর্তি করাইছো না রে ভাই। সো এই জায়গাটা থেকে আমাদের এইসব ফালতু জিনিসের প্রতি অভিনয়ের দিকে না মনোযোগ দিয়ে আমাদের উচিত কোন দিকে নজর দেওয়া, আমাদের যেটা বাস্তব পড়ালেখা, যেটা পড়ালেখাতে আমার কোনো বেনিফিট আসবে সেটার দিকে মনোযোগ দেওয়া। তো আমরা এটা করি না। সো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। দেন আমরা যদি বলি নতুন কারিকুলামে কি কি পরিবর্তন আনা উচিত, হ্যাঁ বই ঠিক আছে, এখন যে জিনিসটা দরকার, আমরা যেটা চিন্তা করি যে আমরা সবসময় আমাদের আরবান কেন্দ্রিক চিন্তা ভাবনা গুলা বেশি থাকে। একটা শহর উন্নত, তাকে আরো কিভাবে উন্নত করা যায়। মাথায় রাখতে হবে যে শহরের বাইরেও আমাদের বেশিরভাগ জনসংখ্যা রুরাল সাইডে অবস্থান করে। কারণ রুরাল সাইডে যে স্টুডেন্ট গুলো আছে তাদের কিন্তু এরকম ক্ষমতা নাই যে এমবি কিনে সে ইউটিউব থেকে অ্যাসাইনমেন্ট লিখবে, তার ক্ষমতা নাই ইউটিউবে প্রতিদিন আসে ক্লাস দেখবে আরেকজনের। সো এই জায়গায় আমাদের টিচারদের কোয়ালিটিটা একটু বাড়ানো উচিত।
টিচারদের কোয়ালিটিটা আমি বলতেছি না খুবই খারাপ, বাট তাদেরকে বারবার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বেশি বেশি করে এই জিনিসটাতে অভ্যস্ত করা উচিত, একজন স্টুডেন্টকে কিভাবে পড়াইতে হবে বা একটা স্টুডেন্টকে কিভাবে পড়াইলে তার জন্য পড়ালেখাটা ইফেক্টিভ হবে সেটার দিকে। দুই, আমাদের পরীক্ষার সিস্টেম আগের মতোই রাখা উচিত, হয় সে সৃজনশীল পরীক্ষা দিবে, না হয় সে হচ্ছে কি আমরা যেমন আরো আগে পরীক্ষা দিতাম যে রচনামূলক প্রশ্ন, ক নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন ছিল এরকম, এবং মার্ক সিস্টেম থাকবে জিপিএ, তোমার খাতা, তোমার লেখা, তোমার লেখা অনুযায়ী তোমার রেজাল্ট। এই জিনিসটা যদি আমরা না আনতে পারি তাহলে কিন্তু অবশ্যই স্টুডেন্টরা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর একদম ফাইনাল হুঁশিয়ারি আমি দিয়ে রাখতেছি, যদি এই সিস্টেমটা এভাবে চলতে থাকে, পরীক্ষা না থাকে, আজকের পর থেকে বলতেছে, আজকে থেকে 10 বছর পরে মায়ের গর্ভ থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করবে সেই সন্তানটা শিক্ষিত না হয়ে সেই সন্তান টিকটকার নয় ছাত্রী বের হবে। কেমনে? জন্ম থেকে বের হয়েছে পোস্ট দেওয়া শুরু করবে, ঠিক আছে? জন্মের পর থেকে বাচ্চা কাচ্চা না কাইন্দা তারা হচ্ছে কি করবে? পোস্ট দিবে। এই হচ্ছে অবস্থা। সুতরাং এখনো সময় আছে, আমরা আমাদের দেশটাকে নিয়ে ভাবি, আমরা যারা গার্ডিয়ান আছি তারাও ভাবি, আমরা বারবার কথা বলি এই জিনিসটা নিয়ে, আমরা সরকারের কাছে আপিল করি যে আমরা যেন পরীক্ষার সিস্টেমটা অ্যাটলিস্ট আগের মতোই থাকে। আপনারা বই চেঞ্জ করেন, নো প্রবলেম, আপনারা দেশ চেঞ্জ করেন, নো প্রবলেম, বাট চেঞ্জ করার জন্য আমাদের পরীক্ষা সিস্টেমটা চেঞ্জ করেন না, যেন স্টুডেন্ট গুলা পড়ালেখা থেকে দূরে সরে যায়। অন্যান্য দেশে ইঞ্জিনিয়ার বানাচ্ছে, অন্যান্য দেশে ডাক্তার বানাচ্ছে, আর আমাদের দেশে আমরা কি বানাচ্ছি? ছাত্রী আর টিকটকার। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। হ্যাঁ, আরেকটা কথা আমি অ্যাড করে ফেলি, যে একটা কথাই আছে না যে মানব সম্পদ সব থেকে বড় সম্পদ। আমাদের দেশে 16 কোটি মানুষ আছে, এই যে ক্ষুদ্র একটা দেশের মধ্যে এত জনসংখ্যা, এই জনসংখ্যাকে যদি আমরা প্রপার প্রশিক্ষণ, প্রপার জিনিস দিয়ে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে বাইরের দেশে কি করি? এক্সপোর্ট করি, তাহলেও কিন্তু আমরা অনেক 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 বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং দেশের অর্থনীতিটা অনেক বেশি স্বাবলম্বী হবে এবং কি সুগঠিত হবে। সো আমি বলবো যে সরকার বা ঊর্ধ্বতন, যদি কেউ, আমার কথা তো সবার কাছে পৌঁছাবে না, আপনারা চাইলে এটা পৌঁছে দিতে পারেন, বেশি বেশি শেয়ার দিতে পারেন, আপনারা বারবার কথা বলেন, বারবার উপস্থাপন করেন, দরকার হলে যাদের ক্ষমতা আছে যেই ব্যক্তিদের, তাদেরও তো সন্তান পড়ালেখা করতেছে, তারাও তো তাদের সন্তানদের কথাটাও তো চিন্তা করতে হবে, নাকি তারা আছে সিঙ্গাপুরে পাঠিয়ে দিবে বা আমেরিকায় পাঠিয়ে দেবে নিজের সন্তান। কিন্তু নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তাটা বাদ দিয়ে আরো বাংলাদেশে আরো যে এত মানুষ আছে, এত সন্তান আছে, তাদের কথাও চিন্তা করেন যেন তারাও ভবিষ্যতে ভালো থাকতে পারে।